সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা দেখব 2024 সালে রিলিজ হওয়া একটি ইন্দোনেশিয়ান হরর থ্রিলার মুভি সিক্সা নেরেকাকে। আর এই মুভিটা সিক্সা নেরেকা নামক একটা বই থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয়েছে, যার মধ্যে নরকের ব্যাপারে সবকিছু বলা হয়েছে যে নরকে কি কি জিনিস হতে পারে। এই মুভিটা আপাতত নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, তাই তোমরা চাইলে এই মুভিটাকে সেখান থেকে দেখে নিতে পারো। তবে আমি তোমাদের বলে দিই যে এই মুভিটাতে যেভাবে শাস্তিগুলোকে দেখানো হয়েছে বা নির্যাতন করা হয়েছে সেটা অনেক ভয়ঙ্কর ছিল। তো ভাই নিজের রিস্কে এই মুভিটাকে দেখো। এখন ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে যে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। সো নাও উইথ দ্যাটস ইট, লেটস মুভ অন টু দ্য মেন ভিডিও। তো ফিল্মের শুরুতেই আমরা সিয়াকির নামের একটা প্রিস্টকে দেখতে পাই, যে নিজের ওয়াইফ রিকা আর তার সন্তানদের সাথে একটা মেয়ের ফিউনারালে এসেছিল। আসলে সিয়াকির নিজের গ্রামেরই একটা বড় আর নামকরা প্রিস্ট ছিল, আর কারোর মৃত্যুতে বা এরকম কোনো জিনিসে গ্রামের সবাই সিয়াকিরকে এই রিচুয়ালসের জন্য ডাকতো। আর সেই জন্যই সিয়াকির আর তার পুরো পরিবার এই মেয়েটার ডেথ রিচুয়ালস পারফর্ম করার জন্য এখানে এসেছিল। কিন্তু তখনই সিয়াকিরের সবচেয়ে ছোট মেয়ে তিয়াস অন্য একটা রুম থেকে কারোর চিৎকার শুনতে পায়। তাই তিয়াস যখন সেই রুমে যায় তখন সে একটা মেয়ের আত্মাকে দেখতে পায়। আর ওই মেয়েটা আর কেউ না, বরং সেই মেয়েটাই ছিল যার ফিউনারালে সিয়াকির আর তার পুরো পরিবার এসেছিল। তিয়াস সেখানে দেখতে পায় যে ওই মেয়েটার আত্মাকে কেউ টর্চার করছে, আর দেখে এমন মনে হচ্ছিল যে ওই মেয়েটার আত্মা নরকে জ্বলছিল। আর এই দৃশ্য দেখে তিয়াস অনেক ভয় পেয়ে যায়, আর সেখান থেকে পালিয়ে নিজের বাবা সিয়াকিরের কাছে এসে বলে যে এই মেয়েটার আত্মা নরকে শাস্তি পাচ্ছে। যেটা শুনে ওই মেয়েটার পরিবার কাঁদতে শুরু করে। আর এদিকে সিয়াকির তিয়াসকে চুপ থাকতে বলে। আর এখানে এই সিন কাট হয়ে যায় আর আমাদেরকে কিছু বছর পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে সিয়াকিরের ছেলেমেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে। আসলে সিয়াকিরের দুটো ছেলে আর দুটো মেয়ে ছিল, যেখানে ছেলেদের নাম সালে আর ফ্যাজার ছিল, আর মেয়েদের নাম ছিল তিয়াস আর আজাইজা। আর এদের ব্যাপারে আমরা পরে ভালো করে জেনে নেব। এরপর আমরা তিয়াসকে দেখতে পাই যে নিজের বাবা সিয়াকিরের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নিজের মা রিকার কাছে যায়, আর ওনাকে নিজের অঙ্ক পরীক্ষার রেজাল্ট দেখায় যেটাতে তিয়াস ফেল হয়ে গেছিল। তাই তিয়াস নিজের মাকে বলে যে এর পরের বার থেকে সে অনেক পরিশ্রম করবে আর পাস হয়ে দেখাবে। কিন্তু এই রেজাল্টের ব্যাপারে তার বাবা সিয়াকির যেন জানতে না পারে। অ্যান্ড অবভিয়াসলি রিকা এর জন্য রাজি হয়ে যায়, আর এর ব্যাপারে তার হাজবেন্ডকে না বলার সিদ্ধান্ত নেয়। এরপর সালে নিজের জব থেকে বাড়ি ফিরে আসার বাড়ির সবাই ওকে দেখে অনেক খুশি হয়ে যায়। এমনটা এই জন্য কেননা সালে নিজের ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় ছিল, আর ওর একটা ওয়েল রেপুটেড জব ছিল। আর ওর ভাই বোনও ঠিক ওর মতই হতে যায়, বা তোমরা বলতে পারো যে সালে তাদের কাছে কাইন্ড অফ একটা রোল মডেল ছিল। আর তাছাড়া সালের প্যারেন্টসরাও ওর ওপর অনেক প্রাউড ফিল করতো, আর এটা আমরা পুরো সাফ সাফ দেখতে পাচ্ছিলাম। এরপর কিছুক্ষণ পর সবাই খেতে বসে, যেখানে সালে সবার জন্য প্রেজেন্টস নিয়ে আসে, আর সবাই নিজের প্রেজেন্টস পেয়ে অনেক খুশি হয়ে যায়। এখন এরই মধ্যে তিয়াস নিজের প্রেজেন্টের এক্সাইটমেন্টে ভুল করে নিজের অঙ্ক পরীক্ষার রেজাল্টটাকে নিচে ফেলে দেয়। অ্যান্ড অবভিয়াসলি সিয়াকির এটাকে দেখে নেয়, আর সে জানতে পারে যে তিয়াস এবারেও টেস্টে ফেল হয়ে গেছে। কিন্তু এখানে সিয়াকিরের সবচেয়ে বেশি খারাপ এটাতে লাগে যে তার স্ত্রী আর তার মেয়ে দুজনেই তার কাছ থেকে এই কথাটাকে লুকিয়ে রেখেছে। আর এর জন্য সিয়াকির তিয়াসকে শাস্তিও দেয়, আর সে একটা কঞ্চি দিয়ে তিয়াসের হাতে মেরে তাকে রুলস ফলো করতে আর ভালো করে পড়াশোনা করতে বলে। এখন যেমনটা আমি তোমাদের বললাম যে সিয়াকির একটা প্রিস্ট ছিল, যার ফলে সে নিজের কালচারাল রুলসের ব্যাপারে অনেক লয়াল ছিল, আর ছোটবেলা থেকে সে নিজের সন্তানদের ভালো শিক্ষা দিতে আর রুলস ফলো করতে বলতো। এখন প্রায় রাত হয়ে এসেছিল, কিন্তু তখনই সিয়াকিরের কাছে দিনির পরিবার থেকে কল আসে। এখন তোমরা ভাবছো যে দিনি আবার কে? তো আমি তোমাদের বলে দিই যে দিনি হচ্ছে সিয়াকিরের সবচেয়ে ছোট মেয়ে আজাইজার একটা বান্ধবী। এখানে সিয়াকির দিনির পরিবারের কাছ থেকে জানতে পারে যে আজ বিকালের দিকেই দিনি আত্মহত্যা করেছে, আর ওর ডেথ রিচুয়ালস পারফর্ম করার জন্য সিয়াকিরকে সেখানে যেতে হবে। এখন এই নিউজটা সবার কাছে অনেক শকিং ছিল, কেননা কেউই দিনির কাছ থেকে এমনটা এক্সপেক্ট করে না। কিন্তু এর থেকেও একটা শকিং জিনিস ছিল যে আজাইজা যে দিনির বন্ধু ছিল আর সেই দিনের সবচেয়ে ক্লোজ ছিল, সে দিনির মৃত্যুর খবর পাওয়ার পরেও তার কোনো দুঃখই হয় না। ও একদম নর্মাল অ্যাক্ট করছিল যেন কিছুই হয়নি, বা তোমরা বলতে পারো যে এর থেকে ওর কোনো ফরকই পড়ে না। এরপর সিয়াকির আর রিকা দুজনেই দিনির ফিউনারালে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, আর বাকি সবাইকেও তাদের সাথে যেতে বলে, যেটাতে সালে নিজের ভাই বোনদের তরফ থেকে বাহানা বানায় যাতে করে তারা ঘরের মধ্যেই থাকতে পারে। কিন্তু সালে এমনটা কেন করলো সেটা আমরা একটু পরে জানতে পারবো। এখন সিয়াকির আর রিকা দুজনেই ফিউনারালে চলে যায়, আর তারা ফিরে আসা না পর্যন্ত তাদের সবাইকে ঘরের মধ্যে শান্তিতে থাকতে বলে। এরপর আমরা জানতে পারি যে আজাইজা কিছু সপ্তাহ আগে একটা সিঙ্গিং কম্পিটিশনে ভাগ নিয়েছিল, আর এ ব্যাপারে সে তার প্যারেন্টসদের কিছুই বলেনি, কেননা তারা এসব জিনিস একদমই পছন্দ করতেন না। এখন আজাইজা ওই কম্পিটিশনের ফাইনাল রাউন্ড পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর আজ রাতেই ওর ফাইনাল পারফরমেন্স হবে। এরপর সালে যখন এর ব্যাপারে জানতে পারে তখন সে একটা প্ল্যান বানায় যে যখন তার প্যারেন্টসরা দিনির ফিউনারালে ডেথ রিচুয়ালস পারফর্ম করতে যাবে তখন বাকিরা অন্য গ্রামে গিয়ে আজাইজার পারফরমেন্স দেখবে, আর প্যারেন্টসরা বাড়ি ফেরার আগেই তাদের সবাইকে বাড়ি ফিরে আসতে হবে। কিন্তু এই প্ল্যানটাতে আজাইজার ফ্যাজার তো মেনে যায়, কিন্তু তিয়াস এতে মানা
করে দেয়। আসলে তিয়াস নিজের প্যারেন্টসদের সব কথাই শুনতো, আর ওর মতে প্যারেন্টসদের পারমিশন ছাড়া কিছুই করা উচিত নয়। আর তাছাড়া সালে ওনাদেরকে মিথ্যা কথা বলেছিল যে তাদের কিছু কাজ আছে, যার ফলে তাদেরকে ঘরের মধ্যে থাকতে হবে, কিন্তু সেখানে কেউই তিয়াসের কথা শোনে না। অ্যান্ড ইভেনচুয়ালি তারা তিয়াসকেও নিজেদের সাথে যাওয়ার জন্য কনভিন্স করে নেয়। এরপর তারা নদীর রাস্তা দিয়ে অন্য গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কেননা অন্য গ্রামে যাওয়ার সেটাই সব থেকে ছোট রাস্তা ছিল। কিন্তু রাস্তায় তাদের নিজের গ্রামেরই একটা বুড়ো লোকের সাথে দেখা হয়ে যায়, আর ওই লোকটার চোখে ছানি পড়েছিল, আর সে অন্য একটা লোকের সাহায্য নিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। এখন দৃষ্টিশক্তি কম হওয়া সত্ত্বেও সেই বুড়ো লোকটা তাদের আওয়াজে তাদেরকে চিনতে পারে যে এরা আর কেউ না বরং সিয়াকিরের ছেলেমেয়েরা ছিল, আর এখন এরা নদীর রাস্তা দিয়ে অন্য গ্রামে যাচ্ছিল। তাই সেই বুড়ো লোকটা তাদেরকে সেই রাস্তা দিয়ে যেতে বারণ করে, কেননা ওয়েদার এখন অনেক খারাপ ছিল আর নদীতে জল বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে সালে ওই বুড়ো লোকটাকে একটু ইগনোর করছিল, আর ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে ওই বুড়ো লোকটাকে দেখে ভয় পাচ্ছে। এরপর সালে ওই বুড়ো লোকটার একটা কথাও শুনে না, আর সে নিজের ভাই বোনদেরকে নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে শুরু করে। আর পরে সেটাই হয় যেটার ভয় ছিল। সেখানে আমরা দেখতে পাই যে নদীতে হঠাৎ করে জলের স্তর অনেক বেড়ে যায়, যার ফলে চারজনের নদীতে পিছলে পড়ে যায়, যার ফলে তারা অনেক আহত হয়ে পড়ে, আর এখানেই সিন কাট হয়ে যায়। অন্যদিকে আমরা রিকাকে দেখতে পাই, যার এমনটা মনে হচ্ছিল যে হয়তো তার সন্তানরা তাদেরকে সাহায্যের জন্য ডাকছে। এরপর সিয়াকির আর রিকা যখন বাড়ি ফেরে তখন তারা বাড়িতে কাউকেই দেখতে পায় না। তাই সিয়াকির যখন তাদেরকে খুঁজতে বেরোয় তো সে গ্রামের লোকেদের কাছ থেকে জানতে পারে যে কিছুক্ষণ আগে তারা সালে আর বাকিদেরকে নদীর রাস্তা দিয়ে অন্য গ্রামের দিকে যেতে দেখেছিল, কিন্তু এখন সেখানে যাওয়া অনেক বিপজ্জনক হবে, কেননা নদীতে বাড় এসে গেছে। এর পরের দিন সিয়াকির আর গ্রামের লোকেরা তাদের চারজনকে নদীর ওখানে খুঁজতে আসে, যেখানে অনেকক্ষণ খোঁজার পর ফাইনালি তারা সালে আর ফ্যাজারের ডেড বডি পায়। আর তাদেরকে এই অবস্থায় দেখে তাদের বাবা সিয়াকির পুরোপুরিভাবে ভেঙে পড়ে। এরপর ওদের ডেড বডিগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়, যেখানে রিকা তাদের ছেলেদের ডেড বডি দেখে নিজেকে সামলাতে পারে না, আর সে ওখানে অনেক কাঁদতে শুরু করে। এরপর সিয়াকির যেমন তেমন করে ওদের ডেথ রিচুয়ালস পারফর্ম করে, কিন্তু এদের ডেড বডিগুলোকে এখন দফন করা হয় না, কেননা এদের বোনেদের বডি এখনো পাওয়া যায়নি। এরপর অন্যদিকে আমরা সালেকে নরকের মধ্যে দেখতে পাই, যেখানে ওর চোখ খোলে, আর সে নিজের সামনে হাজার হাজার লোকেদের বা হাজার হাজার আত্মাদেরকে তরপাতে দেখে। সেখানে সবাইকে আলাদা আলাদা প্রকারের শাস্তি দেওয়া হচ্ছিল, আর সালে এসব দৃশ্য দেখে অনেক ভয় পেয়ে যায়, সে ওখানেই কাঁদতে শুরু করে। এরপর নরকের লোকেরা যারা কালো কাপড় পরেছিল তাদের মধ্যে একজন সালের চুল ধরে তাকে টানতে টানতে একটা পাথরের কাছে নিয়ে আসে, যেখানে প্রথমে একটা বড় কাঁচি দিয়ে ওর জিভটাকে কেটে দেওয়া হয়, যার ফলে সালে যন্ত্রণায় পাগলের মতো তরপাতে শুরু করে। এখানে সালের জিভটাকে এই জন্য কাটা হয় কেননা সালে সেরকম ছেলে ছিল না যেমনটা তার প্যারেন্টসরা ভাবতো। সালে সবসময় নামাজের সময় মিথ্যা কথা বলতো যে সে আগেই নামাজ পড়ে নিয়েছে, আর এরকম করে সে কখনোই নামাজ পড়তো না। এরপর অন্যদিকে আমরা ফ্যাজারকে দেখতে পাই, যাকে একটা জায়গায় বসিয়ে গরম লোহার শিক ঢোকানো হচ্ছিল, যার ফলে চোখ দুটো বাইরে বেরিয়ে আসে। আর ওর সাথে এমনটা এই জন্য করা হয় কেননা ফ্যাজার কোনো ভালো ছেলে ছিল না। ও নিজের প্যারেন্টসদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নোংরা নোংরা জিনিস দেখতো, আর এমনকি সে প্রস্টিটিউটের কাছেও যেত। আর তাছাড়া ওর অনেকগুলো গার্লফ্রেন্ডসও ছিল। এরপর আস্তে আস্তে ওদের দুজনকে এর থেকে অনেক ভয়ানক ভয়ানক শাস্তি দেওয়া হয়, আর এই শাস্তিগুলো বারবার রিপিট হচ্ছিল। এরপর ওদের দুজনকে লাভাতে তরপানোর জন্য ছেড়ে দেওয়া হয়। আর এদিকে আমরা দেখতে পাই যে গ্রামবাসীরা তিয়াসকে অজ্ঞান অবস্থায় নদীর ধারে পড়ে থাকতে দেখতে পায়, আর এখানে তিয়াস আপাতত বেঁচে ছিল, কিন্তু ডক্টর বলে যে এখন ঠিক বলা যাচ্ছে না যে তিয়াস বাঁচতে পারবে কিনা। এখন এই পয়েন্টে সিয়াকিরও নিজের সন্তানদের ব্যাপারে অনেক কিছু জানতে পারে, যেমন সে তিয়াসকে শুধু বকতেই থাকতো, কেননা ওর মতে তিয়াসই সবার থেকে নালায়েক ছিল, যদিও তিয়াসি ওদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমতী আর শান্তশিষ্ট ছিল, আর সেই সিয়াকিরের সব রুলস ফলো করতো আর কখনো কোনো ভুল কাজ করতো না। এরপর সিয়াকির সালের ব্যাপারেও সবকিছু জানতে পারে যে সে এতদিন পর্যন্ত সালের ব্যাপারে যা ভাবতো সেসব কিছু ভুল ছিল। সালে আসলে লোকেদের সাথে ফ্রড করতো, আর ও লোকেদেরকে নকল টাকা আর ইন্স্যুরেন্স স্কিম বলে ওদের সাথে ফ্রড করতো, আর তার সাথে ও জুয়াও খেলতো, আর এটাই ওর মেন আর্নিং সোর্স ছিল। আর তাছাড়া সালে ওই বুড়ো লোকটাকেও এরকমই একটা স্কিম বলে ওর সাথে ফ্রড করেছিল, আর ওর পয়সা ওকে কোনোদিনও ফেরত দেয়নি। আর সেই জন্যই যখন সে আগের রাতে ওই বুড়ো লোকটাকে দেখতে পায় তখন সালে ওই লোকটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল, আর ওর চেহারায় আমরা একটু ভয়ও দেখতে পাচ্ছিলাম। অন্যদিকে রিকা এটা জানতে পারে যে ফ্যাজার আসলে একটা চরিত্রহীন ছেলে ছিল, আর ওর অনেকগুলো গার্লফ্রেন্ডসও ছিল, এমনকি ওর ফিউনারালে ওর সব গার্লফ্রেন্ডসরা এসেছিল। এরপর আমরা তিয়াসকেও নরকের মধ্যে দেখতে পাই, যেখানে ওকে কেউ টর্চার করছিল না, কিন্তু সে নিজের সামনেই নিজের দুই ভাইকে টর্চার হতে দেখতে পায়। এরপর যখন সে একটু আগে যায় তো সে নিজের ছোট বোন আজাইজাকেও দেখতে পায়, আর তার সাথে সে দিনিকেও দেখতে পায় যে বারবার নিজেকে ফাঁসিতে টাঙিয়ে নিজেকেই মারছিল। এরপর আমরা জানতে পারি যে আজাইজা বন্ধুত্বের নামে দিনিকে এতটা মেন্টালি টর্চার করেছে যার ফলে সে নিজের জীবনটাই নিয়ে নিয়েছে, আর সেই জন্যই তখন আজাইজার কোনো ফরকই পড়ছিল না যে ওর বন্ধু মারা গেছে। এরপর আজাইজাকেও এর জন্য শাস্তি দেওয়া হয়, যেখানে ওর হাতটাকে বারবার কাটা হচ্ছিল, যার ফলে সে যন্ত্রণায় অনেক তরপাতে শুরু করে। আর এর থেকে তোমরা বুঝতেই পারছো যে আজাইজাও আর বেঁচে নেই। শাস্তি শুধু তাদেরই হচ্ছে যাদের মৃত্যু হয়ে গেছে বা যে কোনো ভুল কাজ করেছে। এরপর
এরপর তিনজনকে একটা জায়গায় নিয়ে এসে একসাথে শাস্তি দেওয়া হয়। আর এই দৃশ্যটা তিয়াস দেখতে পারে না, আর সে তাদেরকে বাঁচানোর জন্য নরকের লোকেদেরকে থামানোর চেষ্টা করে। আর ওদের সাথে হাতাপাইতে ওই নরকের লোকেদের চেহারা থেকে কালো কাপড়টা খুলে পড়ে। আর আমরা দেখতে পাই যে ওরা আর কেউ না, বরং ওদেরই ইভিল ফর্ম ছিল। মানে তিনজনের বাজে পার্সোনালিটি ওদের কি শাস্তি দিচ্ছিল। ওখানে তিয়াস নিজের পার্সোনালিটিকেও দেখতে পায়, কিন্তু ওটা বাজে পার্সোনালিটি ছিল না, কেননা সে ছোটবেলা থেকে কোনো খারাপ কাজ করেনি। এবার তিয়াসকে নরক থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, আর অন্যদিকে তিয়াসের হসপিটালে হোস্ট চলে আসে। আর এদিকে সিয়াকির আজাইজার ডেড বডিও পেয়ে যায়। আর ওদের ডেথ রিচুয়ালস পারফর্ম করার পর ওদের ডেড বডিগুলোকে দফন করে দেওয়া হয়। এরপর মুভির শেষ সিনে আমরা সিয়াকির, রিকা আর তিয়াসকে প্রে করতে দেখতে পাই, যেখানে আমরা বুঝতে পারি যে সিয়াকির তিয়াসকে ছোটবেলা থেকে এটা বুঝিয়ে এসেছে যে খারাপ কাজের ফলে নরকে শাস্তি দেওয়া হয়, আর বাকি তিনজনের সাথে এতক্ষণ পর্যন্ত যা হচ্ছিল সেটা খারাপ কাজেরই ফলাফল ছিল। আর তাছাড়া আমার মনে হয় যে এদের কাছে কোনো স্পেশাল পাওয়ার ছিল যার সাহায্যে তারা এসব জিনিস দেখতো। আর মুভির শুরুতে আমরা এটা দেখেছিলাম যে তিয়াস একটা আত্মাকে নরকের মধ্যে জ্বলতে দেখেছিল, আর যখন সে ব্যাপারে তার বাবা সিয়াকিরকে বলে তো সিয়াকির তিয়াসকে চুপ করিয়ে দেয়। আমার মতে এরা দুজনই আত্মাদেরকে দেখতে পারে, যার ফলে তিয়াস তার ভাই বোনদেরকে নরকে শাস্তি পেতে দেখেছিল। আর এর ফলে সে তাদের আসল চেহারাগুলোকেও দেখতে পায়, যার দরুন তিয়াস সবকিছু বোঝে আর কখনোই ভুল পথে যায় না, কেননা সে দেখে ফেলেছিল যে যদি সে কোনো খারাপ কাজ করে তাহলে তার সাথে কি কি হতে পারে। আর এরই সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল সিক্স আর নেরেগা মুভির স্টোরি, মানে হেল টর্চার মুভির স্টোরি। আমি আশা করছি যে তোমাদের এই ইন্দোনেশিয়ান হরর মুভিটা ভালো লেগেছে, আর তোমরা চাইলে এই মুভিটাকে নেটফ্লিক্সে গিয়ে দেখে নিতে পারো। এই মুভিটা আমাদেরকে এটাই বলে যে আমাদেরকে কোনো খারাপ কাজ করা উচিত নয়, আমাদের সবসময় ভালো কাজ করা উচিত, যার দরুন আমাদের সাথে কোনো খারাপ জিনিস হবে না। আর এটা শুধু নরকের ব্যাপারে নয় যে এখানে শুধু শাস্তিই পাবে। যদি তুমি ভালো কাজ করো তাহলে তোমার সাথে সবকিছু ভালোই হবে, আর যদি তুমি খারাপ কাজ করো তাহলে কর্ম তোমার কাছে ঠিক ফিরে আসবে। বাকি এই মুভিটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল, এর মধ্যে সেরকম ডিসকাস করার মতো কোনো থিওরি নেই। কিন্তু তবুও যদি তোমার কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট বক্স একদম খোলা আছে, সেখানে গিয়ে তুমি কমেন্ট করে আমাকে বলতে পারো। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও। বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।